অনেকেই প্রশ্ন করেন যে আমার তো রাতে ঘন ঘন প্রস্রাব হয়, আমি কি করব। তো রাতে ঘন ঘন প্রস্রাব হওয়ার ক্ষেত্রে আমাদের কতগুলো কারণ মনে রাখতে হবে। যে প্রথম কারণ হচ্ছে যে অনেকে বেশি পানি পান করেন, বিশেষত সন্ধ্যার পর যারা বেশি পানি পান করেন বা কফি চা পান করেন, সেটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে যদি তার প্রস্টেটের সমস্যা থাকে, যদি যাদের বয়স 50 পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটের সমস্যা হলে এটা অবশ্যই ঘন ঘন প্রস্রাব একটা কারণ। আবার অনেক সময় প্রস্টেটের ক্যান্সারও দেখা দেয়, সেটাও মাথায় রাখতে হবে। আর নিউরোজেনিক ব্লাডার বা স্নায়বিক দুর্বলতা হলেও কিন্তু এরকম হতে পারে। মাংসপেশির দুর্বলতা, বিশেষ করে পেলভিক ফ্লোর মাসের দুর্বলতার কারণে হতে পারে। যাদের লং স্ট্যান্ডিং ডায়াবেটিস আছে, ডায়াবেটিসও কিন্তু নিউরোপ্যাথি ডেভেলপ করে। মাল্টিপল স্ক্লেরোসিস, পার্কিনসন্স ডিজিজ, কনজেস্টিভ হার্ট ফেলিউর, ক্রনিক কিডনি ডিজিজ, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এই ডিজিজগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং ঘন ঘন প্রস্রাব নিয়ে কিন্তু রুগীরা যখন আসেন, এটা কিন্তু একটা বিড়ম্বনা। বিশেষ করে রাতে যখন তার 4, 5, 6 বার উঠতে হয়, সেক্ষেত্রে আমরা রুগী কিছু পরীক্ষা নিয়ে করি, তার হিস্ট্রি জিজ্ঞেস করি। সিম্পল ইউরিনারি ইনফেকশনটাকে আমরা এক্সক্লুড করি, প্রস্টেট লাইনে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তার পানি কতটুকু খায় সেটা হিস্ট্রি নিব। আর তারপর তাকে রুটিন এক্সামিনেশনের ভিতর ইউরিন এক্সামিনেশন, ইউরিন কালচার, সেন্সিটিভিটি এবং ইউরিন রুটিন এক্সামিনেশন করব। আলট্রাসোনোগ্রাম করে আমরা দেখি যে তার পিভিআর কতটুকু থাকে। দেখা যায় প্রস্টেটের সমস্যা বা স্ট্রিকচারের সমস্যা হয়ে অনেক প্রস্রাব জমে থাকে, এবং সেই জমে থাকা প্রস্রাব কিন্তু পরে রাতে বারে বারে উঠতে হয়, এবং কারণ এই জমে থাকা প্রস্রাবটাই মূত্রথলিকে ইরিটেশন করে। কাজে এক্ষেত্রে আমাদের আলট্রাসোনোগ্রাম করতে হবে, সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইলেক্ট্রোলাইট, এবং যদি অন্যান্য কারণ আমরা চিন্তা করি, যদি আমরা স্নায়বিক সমস্যা চিন্তা করি, তাহলে আমাদের এমআরআই লাগতে পারে, ব্রেনের সিটি স্ক্যান লাগতে পারে, এবং আমরা ইউরোডাইনামিক স্টাডি পর্যন্ত লাগবে। তারপর আমরা সেই অনুযায়ী আমরা কিছু কমন চিকিৎসা তাকে দিই। যেমন ঘন ঘন প্রস্রাব হওয়ার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে পানি পান। অনেক ডাক্তার বা অনেক লোকই বলেন যে বেশি পরিমাণ পানি পান করুন, কিন্তু আসলে পানিটা প্রয়োজন ভেদে খেতে হয়। 2 থেকে 2.5 লিটার পানি যথেষ্ট। যদি কেউ সেডেন্টারি ওয়ার্কার হয়, অর্থাৎ সে ঠান্ডা পরিবেশে কাজ করে, তেমন ঘামে না, সেক্ষেত্রে 2 লিটার পানি যথেষ্ট। আর যে ঘামে বা গরমে কাজ করে, তাকে 3 লিটার পানি হয়তো পান করা যেতে পারে। চা কফিটা অ্যাভয়েড করতে হবে, এবং তাকে বলতে হবে সে একটা ডায়েরি রাখবে, ভয়েডিং ডায়েরি, যে সে কতটুকু পানি পান করছে এবং কতটুকু প্রস্রাব হচ্ছে। এবং আমরা বলি টাইম ভয়েডিং, 2 ঘন্টা পর পর তাকে প্রস্রাব করতে হবে, এবং ডাবল ভয়েডিং, একবার প্রস্রাব করার পরে আবার প্রস্রাব করতে হবে। কিগেলস পেলভিক ফ্লো এক্সারসাইজটাও কিন্তু খুব কার্যকরী। পরবর্তীতে আমরা দেখি যে কিছু ড্রাগ আমরা ব্যবহার করে থাকি, যেমন টলটেরোডিন, সলিফেনাসিন, অক্সিবিটারিন জাতীয় ড্রাগ, β3 অ্যাগনিস্ট ড্রাগ যেমন মিরাবেগ্রন, এই জাতীয় ড্রাগ ইউজ করা হয়। কিছু ক্ষেত্রে আমরা বোটুলিনাম টক্সিন ব্যবহার করে থাকি। আর তারপরে স্যাক্রাল নিউরো স্টিমুলেশন এবং টিবিয়াল নার্ভ স্টিমুলেশন, এই পরীক্ষাগুলো, এই পদ্ধতিগুলোর মাধ্যমেও মুক্তি পাওয়া যায়। অনেক সময় অগমেন্টেশন সিস্টোপ্লাস্টিও লাগে। কাজেই ঘন ঘন প্রস্রাব যদি হয়, বিশেষত রাতে যদি ঘন ঘন প্রস্রাব হয়, অবশ্যই একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হবে।